নমস্কার, রেক্ট্যাঙ্গেল কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। যুবসাথী প্রকল্প চালু হয়েছে, তোমরা সবাই জানো। আজকে আমরা জেনে নেব যে কিভাবে এই বাংলার যুবসাথী প্রকল্পে সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এর সুবিধা তোমরা নিতে পারবে। সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি আমরা সমস্ত জিনিস ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, প্রথমত দেখে নিই যুবসাথী প্রকল্পে কি কি এলিজিবিলিটি রয়েছে। দেখো, বাংলার যুবসাথী প্রকল্পের যে প্রকল্পটা চালু হচ্ছে সেই প্রকল্পটা কবে থেকে চালু হচ্ছে? 1 এপ্রিল দেখো 2026 থেকে এটা কিন্তু চালু হয়ে যাচ্ছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল 15 আগস্ট 2026 থেকে। তো এটাকে অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে কি আছে? আর্থিক সাহায্য প্রত্যেক মাসে 1500 টাকা করে, এবং বয়স সীমা হচ্ছে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে? যারা বেকার যুবক যুবতী রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন সরকারি চাকরি করে বা কোনো কন্ট্রাকচুয়াল জব করে, তারা কিন্তু, এবং অথবা কোনো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কি অন্য কোনো আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পাচ্ছে, তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবে না। তাহলে কারা কারা পাচ্ছে? বেকার যুবক যুবতীরা পাচ্ছে, এবং যারা কোনো স্কলারশিপ পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, তারাও কিন্তু এই প্রকল্পের অধীনে আসবে। হ্যাঁ, স্কলারশিপ পেলেও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। আচ্ছা, এই প্রকল্পটা 5 বছরের জন্য তোমরা পাচ্ছ। তাহলে 5 বছরের জন্য তোমরা কিন্তু 90,000 টাকা করে বেনিফিট পাচ্ছ, এবং এর আবেদন তোমরা করতে পারবে বিধানসভা ক্যাম্পে গিয়ে। দেখো, প্রথমত আমরা দেখে নিচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে যোগ্যতার কি কি মাপকাঠি রয়েছে, কি কি থাকতে হবে তবেই তোমরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রথমত দেখো, যে রেসিডেন্সি, মানে প্রথমত তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। আচ্ছা আচ্ছা, তারপরে দেখে নাও। তাহলে আমরা দেখো এটা বলে দিলাম। তো তারপরে দেখো কি কি রয়েছে এখানে। এজ লিমিট, দেখো বয়স সীমাটা কত রয়েছে। বয়স সীমাটা কত রয়েছে? 21 থেকে 40 বছর। ঠিক আছে, তার মানে 1/1/2026 পর্যন্ত কিন্তু এটাই কিন্তু এই 1/1/2026 পর্যন্ত কিন্তু তোমার সর্বনিম্ন বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কি চাই? সেটা হচ্ছে মাধ্যমিক পাস চাই। মানে মাধ্যমিক পাস হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। আচ্ছা, আর কি না, দেখো এখানে আনএমপ্লয়েড হতে হবে, মানে স্ট্যাটাস যেটা থাকতে হবে যে এখন কোনো রকম কাজের সঙ্গে যুক্ত থাকলে কিন্তু হবে না। কোনো রকম কাজ বলতে সেটা হচ্ছে অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস অথবা কোনো কন্ট্রাকচুয়াল জব, এর মধ্যে যুক্ত থাকলে হবে না। ঠিক আছে, আর চাই হচ্ছে যে একটা ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। তাহলে আমরা কি কি পাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে? 1, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো পশ্চিমবঙ্গের বাইরে যারা রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের কিন্তু সুবিধা পাবে না। আর এজ লিমিটটা দেখো কত থাকতে হবে? 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে, এবং যেটা ঠিক হবে 1/1/2026 হিসাবে কিন্তু কাউন্ট করা হবে। সর্বনিম্ন হচ্ছে 21 বছর আর সর্বোচ্চ হচ্ছে বয়স 40 বছর। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি না, মাধ্যমিক পাস হতে হবে। আর দেখো এখানে কোন রকম এমপ্লয়েড যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র আনএমপ্লয়েডরাই কিন্তু আবেদন করতে পারবে। আর ব্যাংক অ্যাকাউন্টটা কি? ব্যাংক অ্যাকাউন্টে দেখো অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। আচ্ছা, আর একটু দেখে নিই যে কারা কারা তাহলে এখানে আবেদন করতে পারছে না। দেখো, রেগুলার স্টুডেন্টস বলছে, দেখো যা কি বলা হচ্ছে যে স্টুডেন্টস এনরোলড ইন ফুল টাইম রেগুলার কোর্স আর জেনারেলি নট এলিজিবল, মানে যে সমস্ত স্টুডেন্টরা রেগুলার কোর্সে রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আচ্ছা, তারপরে দেখো সেকেন্ড কি রয়েছে, দেখো গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাহলে গভর্নমেন্ট এমপ্লয়িজ যেগুলো দেখো পার্মানেন্ট রয়েছে অথবা কন্ট্রাকচুয়াল রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। আর দেখো কি রয়েছে, আদার বেনিফিশিয়ারিজ। কি কি রয়েছে এই আদার বেনিফিশিয়ারির মধ্যে? কারা পড়ছে আদার বেনিফিশিয়ারি বলতে? এখানে বোঝাচ্ছে যে যারা রিসিভিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম স্কিমস, মানে কোনো স্কিম থেকে যারা ফিনান্সিয়াল কোনো পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছে, যেমন
আমরা জানি যে পূর্বের যে যুবশ্রী ছিল সেখানে যারা মানে যারা এনরোল রয়েছে, যারা সুবিধা পেয়েছে, তারপরে যাদের ওল্ড এজ মানে যাদের হচ্ছে বৃদ্ধ ভাতা এবং উইডো পেনশনস মানে যারা বিধবা ভাতা থেকে টাকা পাচ্ছে তারা কিন্তু এখানে এলিজিবল নয়। আর অথবা যারা আরেকটা রয়েছে যারা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে যারা সুবিধা পাচ্ছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে এই প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস আমাদের লাগবে। এলিজিবিলিটি প্রুফ হিসাবে কি কি ডকুমেন্টস আমাদের, ফর্মটা আমি চলে যাব এক্ষুনি, ফর্মটায় চলে যাব, ফর্মটা দেখাবো যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তার আগে আমরা একবার দেখে নিই যে কি কি ডকুমেন্টস গুলো লাগছে, মেন কি ডকুমেন্টস লাগছে। প্রথমত দেখো একটা এজ প্রুফ লাগবে, মানে বয়সের প্রমাণ। বয়সের প্রমাণ হিসেবে কি লাগছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কেউ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, কেউ বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা আধার কার্ড দিতে পারো। তারপরে দেখো অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে কি রয়েছে, মানে স্থায়ী বাসিন্দার যে প্রুফ, সেই অ্যাড্রেস প্রুফ হিসেবে কি কি দিতে হয়, যে কোনো একটা দিতে পারো। সেটা হচ্ছে ভোটার আইডি অথবা আধার কার্ড অথবা হচ্ছে রেশন কার্ড। আর একটা দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনস। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কি দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে মিনিমাম যেটা কোয়ালিফিকেশনসটা আগেই বলেছি সেটা হচ্ছে যে 10th পাস, মানে যেটা মাধ্যমিক পাসের মার্কশিট এবং সার্টিফিকেট। সবাই দেখো যে যুবসাথী প্রকল্পের যে ফর্মটা, সেই ফর্মটা দেখো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা ক্যাম্পে গিয়ে প্রথমে এই ফর্মটাকে কালেক্ট করবে এবং সেখান থেকেই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটাকে দিয়ে দেওয়া হবে। এবং এরপরে দেখো কি রয়েছে, আধার নাম্বার। তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তখন অবশ্যই যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের কিন্তু আধার নাম্বারটা এখানে দেবে। এবং তারপরে দেখো ক্যান্ডিডেটের, তারপরে দেখো এটা বলে দিলাম, তারপরে দেখো ক্যান্ডিডেটে কি না বেনিফিশিয়ারি নেমটা কিন্তু এখানে দিতে হবে। এই বেনিফিশিয়ারি নেমটা যেটা দেবে এটা অবশ্যই কিন্তু দেখো লেখা আছে অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস, মানে মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেটে অ্যাডমিট কার্ডে যে তোমার নাম রয়েছে সেই কিন্তু নাম এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের কি অবশ্যই মোবাইল নাম্বারটাকে কিন্তু এখানে দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যাতে লিংক থাকে। আচ্ছা, দেখো তোমরা এখানে ইমেল আইডিটা তোমাদের দিয়ে দেবে এবং এরপরে দেখো তোমাদের যে জেন্ডার মেল ফিমেল তোমরা অবশ্যই এটাকে মেনশন করে দেবে। এবং তারপরে দেখো তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ডেট অফ বার্থ। তো তোমাদের ডেট অফ বার্থটা কি ফরম্যাটে দেওয়া আছে, দেখো এখানে ডেট দেওয়া আছে, তারপরে মান্থ দেওয়া আছে, তারপরে দেখো ইয়ার দেওয়া আছে। তো এখানে কিন্তু অ্যাজ পার তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে, তো সেই ডেট অফ বার্থটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। এবং এটাকে দেখো, এবং এখানে একটা এজটা কত হচ্ছে, কত হচ্ছে সেটাও কিন্তু তোমরা এখানে মেনশন করে দিতে পারো। এবং তারপরে দেখো তোমাদের যে ফাদার্স নেম রয়েছে, ফাদার্স নেম দেবে, বাবার নাম দেবে, তারপরে মাদার্স নেম দেবে, এখানে মায়ের নাম দেবে, এবং তারপরে স্পাউস নেম দেবে। যদি স্পাউস নেম থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবে হাজবেন্ড বা ওয়াইফ। তারপরে দেখো তোমাদের যে ক্যাটাগরি, তোমরা যারা এসসি থেকে বিলং করছো, এসটি থেকে বিলং করছো, তারা অবশ্যই এখানটাতে তোমরা অবশ্যই কিন্তু টিক দিয়ে দেবে যে তোমরা এসসি এসটি জেনারেল কিংবা ওবিসি কি ইয়ের মধ্যে পড়ছো, কি তোমাদের তপশিলি জাতি উপজাতির মধ্যে পড়ছো, সেটা কিন্তু তোমরা অবশ্যই মেনশন করে দেবে। এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার কিন্তু যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই সেটাকে এই নিচে কাস্ট সার্টিফিকেট নাম্বার এই জায়গাতে মেনশন করবে। এবার দেখো তোমাদের যে বৈবাহিক অবস্থা, অর্থাৎ তোমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস সেটা অবশ্যই দিয়ে দেবে। তোমরা বিবাহিত হলে বিবাহিত দেবে, অবিবাহিত হলে অবিবাহিত দেবে। এখানে দেখো সমস্ত ঘরগুলো করে দেওয়া আছে। আনম্যারিড হলে আনম্যারিড দেবে, উইডো হলে উইডো দেবে, উইডোয়ার হলে উইডোয়ার দেবে, আচ্ছা ম্যারিড হলে ম্যারিড দেবে, অথবা সেপারেটেড হলে সেপারেটেড দেবে। ঠিক আছে, যেটা তোমাদের থাকবে সেটা তোমরা দিয়ে দেবে। এরপরে দেখো তোমরা চলে দেখো যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস মানে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাকে কিন্তু এখানে দিতে হবে। এটা খুবই কেয়ারফুলি ফিল আপ করবে। তো তোমাদের প্রথমে দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে হাউস নাম্বার। যদি তোমাদের বাড়ির হাউস নাম্বার থাকবে তো সেই হাউস নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের দেখো ভিলেজ দিতে হবে, ভিলেজ, টাউন অথবা সিটি, তোমরা যে গ্রামে বাস করছো বা যে শহরে বাস করছো সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে তোমাদের পোস্ট অফিস তোমরা মেনশন করে দেবে এখানে।
এবং তারপরে দেখো তোমাদের যে গ্রাম পঞ্চায়েত বা তোমরা যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করো তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম দেবে। তোমরা যদি ওয়ার্ডে থাকো, মিউনিসিপ্যালিটি এলাকায় থাকো, তাহলে অবশ্যই তোমাদের ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের নাম্বার তোমরা দিয়ে দেবে। এবং তারপরে দেখো তোমাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি নেম, তোমরা যদি ব্লকে থাকো তাহলে ব্লকের আন্ডারে বসবাস করো তাহলে ব্লকের নাম দেবে, তোমরা যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকো মিউনিসিপ্যালিটির নাম দেবে, অথবা কর্পোরেশনের আন্ডারে থাকলে কর্পোরেশনের নাম দেবে। ঠিক আছে, তারপরে দেখো পুলিশ স্টেশনটাকে কিন্তু তোমরা মেনশন করে দেবে, তোমাদের কোন পুলিশ স্টেশন রয়েছে, ডিস্ট্রিক্ট তোমরা মেনশন করে দেবে, এবং তোমাদের কিন্তু অবশ্যই পিনকোড এবং স্টেট এই দুটোকেও কিন্তু মেনশন করতে হবে। দেখো স্টেট অবশ্যই দেখো ওয়েস্ট বেঙ্গল এবং থাকবে, এবং পিনকোডটা তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে। আচ্ছা, নেক্সট তোমরা দেখো ফর্মের যে সেকেন্ড পেজটা, সেই সেকেন্ড পেজটা কি রয়েছে। দেখো এই সেকেন্ড পেজের প্রথমেই দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের যে মাধ্যমিক যে তোমরা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার কিন্তু প্রথমত দেখো রোল এবং দেখো রোল নাম্বারটা এখানে মেনশন করবে, এবং এখানে ইয়ারটাকে মেনশন করবে যে কোন ইয়ারে কিন্তু তোমরা এক্সামটা দিয়েছো। এবং তোমাদের বোর্ড হচ্ছে যে তোমাদের এখানে দেখো অনেক কটা বোর্ড দেওয়া আছে, তোমরা যে বোর্ড থেকে পাস করেছো, যেমন দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকো তাহলে সেটা দেবে, নাহলে তোমরা যদি সিবিএসসি থেকে পাস করে থাকো তাহলে সিবিএসসি বোর্ড দেবে, তোমাদের যে মাধ্যমিকের বোর্ড ছিল সেই বোর্ডটাকে সিলেক্ট করবে, অথবা আইসিএসসি হলে আইসিএসসি থেকে যদি হয় তাহলে সেটাও সিলেক্ট করবে। তোমাদের দেখো এখানে যেটা বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সব থেকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক দরকার, মাধ্যমিক হলেই কিন্তু তোমরা এলিজিবল। এবার যাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন অনেক বেশি, হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, যে তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকবে, তারা কিন্তু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটাও কিন্তু এখানে দিয়ে দেবে। দেখো এখানে মেনশন করে দেবো। এবং তোমাদের যে প্রেজেন্ট যে তোমাদের অকুপেশন, মানে তোমাদের বর্তমান যে পেশা তোমরা কি করছো সেটাও তোমরা এখানে দিতে পারো। যদি কারোর পেশা কিছু না থাকে তাহলে তার কিছু এখানে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার দেখো তোমাদের সব থেকে ভাইটাল যে জায়গাটাতে তোমাদের প্রত্যেক মাসে 1500 টাকা করে ঢুকবে, সেটা হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এই জায়গাটা কিন্তু সবাই কেয়ারফুলি ফিল আপ করবে, যে ব্যাংকের নেম প্রথমেই দেখো ব্যাংক ডিটেলসের মধ্যে ব্যাংকের কিন্তু নাম তোমাকে এখানে দিতে হবে, এবং তারপরে সেই ব্যাংকের ব্রাঞ্চটা কোথায়, ব্রাঞ্চ নেমটা দিয়ে দিতে হবে তারপরে, এবং তারপরে দেখো তোমার অ্যাকাউন্ট নাম্বারটাকে মেনশন করে দিতে হবে, এবং তারপরে দেখো তোমাদের আইএফসি কোডটাকে কিন্তু মেনশন করে দিতে হবে। এরপরে যে পোরশনসটা রয়েছে দেখো সেখানে দেখো যেটা বলা আছে যে তুমি কোনো রকম রাজ্য সরকারের কাছ থেকে কোনো রকম তোমরা স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট কোনো কিছু পাচ্ছ কিনা, এডুকেশনাল বেনিফিট হিসেবে দেখো স্কলারশিপ তোমরা পাও কিনা, এখন ইয়েস এবং নো আছে, যদি তোমরা পাও তাহলে ইয়েস করবে, যদি না পাও তাহলে নো করবে। আচ্ছা, এরপরে দেখো যেটা রয়েছে, আমরা ফর্মটা তো ফিল আপ করে নিলাম, কিন্তু ফর্মের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু দিতে হবে। কি কি দিতে হবে, যে ডকুমেন্টসগুলো জেরক্স দিতে হবে। তো কি কি দিতে হবে দেখো, মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন তুমি মেনশন করছো সেই এক্সামিনেশনের অ্যাডমিট কার্ডের একটা জেরক্স দিতে হবে। আর কি দিতে হবে, যে মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন তুমি মেনশন করেছো তার মার্কশিট, তার সার্টিফিকেট, আর এক কপি আধার কার্ড দিতে হবে, এক কপি ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, এক কপি আধার কার্ডের জেরক্স দিতে হবে, এবং যে পাসবইটা ব্যাংকের ডিটেলসটা তোমরা দিচ্ছ সেই ব্যাংকের ডিটেলসটা কিন্তু ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দিতে হবে। আচ্ছা, আর যদি তোমার এসসি এসটি ওবিসি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেই অবশ্যই সেই শংসাপত্রের জেরক্স দিতে হবে। তো এইগুলোকে কিন্তু তোমাকে অবশ্যই এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং সর্বশেষে দেখো এখানে তুমি তোমার ডেটটাকে মেনশন করবে, এবং এখানে তোমাকে অবশ্যই একটা যে ক্যান্ডিডেট রয়েছে তার একটা সিগনেচার করতে হবে। সবকিছু করার পরে তোমরা যেখান থেকে ফর্মটা কালেক্ট করেছো যে ক্যাম্প থেকে, সেখানে আবার গিয়ে তোমরা ফর্মটাকে সাবমিট করে দেবে। আর এবার আমরা দেখে নেব কাটোয়া সাব ডিভিশনের বিভিন্ন যে ব্লক রয়েছে, যেমন কাটোয়া 1, কাটোয়া 2 এবং কাটোয়া সাব ডিভিশনের যে মিউনিসিপ্যালিটি রয়েছে, তো তাদের ক্যাম্পের ডেটগুলো কি কি রয়েছে, কবে কবে সেই ক্যাম্প হচ্ছে, যাতে সবাই সুবিধাটা পাও, এবং সেই জন্যই এই জিনিসটাও আমরা মেনশন করে দিচ্ছি। আচ্ছা, একটু আমরা দেখে নিই এক নজরে যে জিনিসটা কি কি কবে কবে কোথায় কোথায় ক্যাম্প রয়েছে। এটা আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে স্বনির্ভর বাংলা ক্যাম্প। আচ্ছা, ক্যাম্পের যে ভেন্যু রয়েছে সেটা হচ্ছে কাটোয়া 1 বিডিও অফিস।
তো কাটোয়া 1 বিডিও অফিসের যে 9টা পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েতের এখানে মেনশনস করে দেওয়া আছে যে কবে কবে এই সেই মানে পার্টিকুলারলি পঞ্চায়েতের ডেট কবে কবে রয়েছে, যারা কাটোয়া 1 বিডিও অফিসে এসে এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। তাহলে প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে গোয়াই পঞ্চায়েত কবে রয়েছে। গোয়াই পঞ্চায়েত রয়েছে আমাদের আজকেই হয়ে গেছে, গোয়াই পঞ্চায়েতের ক্যাম্প কিন্তু আজকে হয়ে গেছে 15ই ফেব্রুয়ারি 2026 আজকে ছিল ক্যাম্প। তো ক্যাম্পের টাইমটা একটু দেখে নিই, সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি। আচ্ছা দেখো 16 তারিখে ক্যাম্প রয়েছে শ্রীখণ্ড পঞ্চায়েতের ক্যাম্প রয়েছে 16 তারিখে, একইভাবেই সেই একই টাইমেই কিন্তু ক্যাম্প সম্পন্ন হবে সকাল 10টা থেকে বিকাল 4টের মধ্যে। তারপরে দেখো আমাদের কোশিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প রয়েছে, সেটা হচ্ছে যে 17 তারিখে। তো কোশিগ্রাম গ্রাম পঞ্চায়েতে যারা আছো তারা সবাই কিন্তু কাটোয়া 1 বিডিও অফিসে আসতে পারবে এই 17 তারিখে। 17 তারিখে এসে তাদের কিন্তু এই প্রকল্পের সুবিধা তোমরা নিতে পারবে। আচ্ছা খাজুটি পঞ্চায়েতের দেখো কবে রয়েছে, 18 তারিখে রয়েছে, 18ই ফেব্রুয়ারি। এবং ক্যাম্পের যে টাইম রয়েছে সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি। তারপরের দিন দেখো সুদপুর গ্রাম পঞ্চায়েতের রয়েছে 19 তারিখে, একই টাইমে রয়েছে সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি। এবং তারপরের দিন দেখো করজগ্রাম পঞ্চায়েতে রয়েছে 20 তারিখে, 20 ফেব্রুয়ারি 2026, তো রয়েছে সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি। এবং তারপরে দেখো রয়েছে গীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের 22 তারিখে। তারপরের দিন দেখো সরগ্রাম পঞ্চায়েতে রয়েছে 23 তারিখে এবং আলমপুর পঞ্চায়েতে রয়েছে 24 তারিখে। টাইমগুলো কিন্তু একই রয়েছে, সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি। ভেন্যু কোথায় রয়েছে? কাটোয়া 1 বিডিও অফিসে। তাহলে এই পঞ্চায়েতের যে সমস্ত পঞ্চায়েতগুলোর ডেট আমরা বলে দিলাম, সেই ডেটে সেই পঞ্চায়েতের যারা রয়েছে, যারা যুবসাথী প্রকল্পের সুবিধা নেবে, তারা অবশ্যই কিন্তু কাটোয়া 1 বিডিও অফিসে এসে কিন্তু তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। যদি উপরের কোনো পঞ্চায়েতের কেউ যদি কোনো ডেট মিস করে যাও, তাহলে তার জন্য কিন্তু একটা ডিফল্ট ডেট রাখা হয়েছে, তার জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি আর 26শে ফেব্রুয়ারি। তো 25 এবং 26 এই দুটো তারিখে সমস্ত পঞ্চায়েতরা কিন্তু ব্লকে এসে কিন্তু এই যুবসাথী প্রকল্প কিন্তু তোমরা পেতে পারো। তো টাইমটা দেখে নাও, সকাল 10টা থেকে বিকাল 4টে। এবার আমরা দেখে নেব এই স্বনির্ভর বাংলা ক্যাম্প, আমরা দেখে নেব কাটোয়া 2 ব্লকের। আমরা এতক্ষণ দেখলাম সেটা হচ্ছে কাটোয়া 1 ব্লকের, এবার আমরা একটু কাটোয়া 2 ব্লকের ক্ষেত্রেও দেখে নেব। আচ্ছা দেখেন আমরা একটু বলে দিই যে ক্যাম্প ভেন্যুটা কোথায় রয়েছে, কোথায় হচ্ছে এটা হচ্ছে কাটোয়া 2 ডেভেলপমেন্ট ব্লক, ডাইহাট, পূর্ব বর্ধমান। আর ডাইহাটের কাছেই কিন্তু আমাদের কাটোয়া 2 ব্লকটা রয়েছে। তো সেই কাটোয়া 2 ব্লকেই কিন্তু এই স্বনির্ভর বাংলা ক্যাম্পটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আজকে কিন্তু ছিল সমস্ত পঞ্চায়েতের, দেখো একটা ডেট করা ছিল আজকে, সেটা হচ্ছে যে 15/2/2026। তো আজকে কিন্তু অল পঞ্চায়েতকে কিন্তু কাটোয়া 2 ব্লকে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমাদের স্বনির্ভর বাংলা ক্যাম্প। আবার এই একই কিন্তু কালকেও রয়েছে, সেটা হচ্ছে যে অল পঞ্চায়েত রয়েছে, সেটা হচ্ছে 16/2/2026-এ। তো কালকেও রয়েছে এবং টাইমটা দেখো রয়েছে সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি। কোথায় রয়েছে? কাটোয়া 2 বিডিও অফিসে। এবং দেখো আমাদের জগন্নাথপুরের কবে রয়েছে? 17 তারিখে রয়েছে। কখন রয়েছে? সকাল 10টা থেকে বিকাল 4টে। আচ্ছা তারপরে দেখো গাজীপুরের রয়েছে 18 তারিখে, অগ্রদ্বীপে রয়েছে 19 তারিখে, আচ্ছা শ্রীবাটির রয়েছে 20 তারিখে, আচ্ছা করুইয়ের রয়েছে দেখো 22 তারিখে, পলসোনার রয়েছে 23 তারিখে, সিঙ্গি পঞ্চায়েতে রয়েছে দেখো 24 তারিখে। এবং এই টাইমগুলো সবই কিন্তু একই রয়েছে, 10টা থেকে সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি। এবং সর্বশেষে দেখো আবার কিন্তু সমস্ত পঞ্চায়েতের জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত পঞ্চায়েতের দুদিন আরো ডেট করা হয়েছে, সেটা হচ্ছে 25/2/2026 এবং 26/2/2026-এ। সমস্ত পঞ্চায়েত, যদি কোনো পঞ্চায়েত এর মধ্যে পঞ্চায়েতের কোনো ক্যান্ডিডেট যদি মিস করে ফেলে যুবসাথী প্রকল্প এবং অন্যান্য প্রকল্পের সুবিধাও, তো সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই এই দুটো ডেটে কিন্তু কাটোয়া 2 ব্লকে এসে অবশ্যই তাদের এই পরিষেবা তারা পেতে পারে এবং এই প্রকল্পের সুবিধা তারা পেতে পারে। অলরেডি কভার করে ফেলেছি কাটোয়া 1 ব্লক এবং কাটোয়া 2 ব্লক। এবার আমাদের শুধুমাত্র থাকছে কাটোয়া মিউনিসিপ্যালিটি এবং ডাইহাট মিউনিসিপ্যালিটি, আমরা কিন্তু সেটাকেও কভার করে দিচ্ছি। কাটোয়া মিউনিসিপ্যালিটি এবং ডাইহাট মিউনিসিপ্যালিটির যে প্রকল্পের যে ডেটগুলো রয়েছে, তো সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি।
এটা দেখো, এটা হচ্ছে 15 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু এই ক্যাম্প চলবে। কাটোয়া মিউনিসিপ্যালিটি দেখো শ্রাবণী গেস্ট হাউসে ওয়ার্ডগুলো দেখে নাও। ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 2, 3, 6, 15 এবং 16 এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু সুবিধা পেতে গেলে অবশ্যই শ্রাবণী গেস্ট হাউসে যেতে হবে। কবে থেকে কবের মধ্যে? সেটা হচ্ছে 15 থেকে 26 তারিখের মধ্যে। আচ্ছা, প্রত্যেক দিনই কিন্তু এখানে ক্যাম্প চলবে। পরে দেখো রবীন্দ্র ভবন, এর মধ্যে কি কোন কোন ওয়ার্ডের ক্যাম্পগুলো হবে সেগুলো হচ্ছে 4 ও ওয়ার্ড নম্বর 4, ওয়ার্ড নম্বর 5, ওয়ার্ড নম্বর 7, ওয়ার্ড নম্বর 13 এবং ওয়ার্ড নম্বর 18। আচ্ছা, এবার দেখো কাশীগঞ্জ পাড়া ফ্লাড সেন্টারের মধ্যে দেখো কোন কোন ওয়ার্ডের ক্যাম্পগুলো হবে সেগুলো হচ্ছে ওয়ার্ড নম্বর 8, 9, 10, 11, 12 এবং 17। এবং দেখো তারপরে দেখো আমাদের আরএমসি কাটোয়া, রেগুলেটেড মার্কেট যে কাটোয়া যেটা রয়েছে, সেখানে কোন কোন ওয়ার্ডের ক্যাম্প হবে সেটা হচ্ছে ওয়ার্ড নম্বর 14, মানে 14, 19 এবং 20। এই ক্যাম্পটা কিন্তু স্টার্ট হচ্ছে 15 তারিখ থেকে এবং শেষ হয়ে যাবে কিন্তু 26 তারিখে। আচ্ছা, ডাইহাট মিউনিসিপ্যালিটি যারা রয়েছে তারা সিএলসি বিল্ডিং, ডাইহাট মিউনিসিপ্যালিটি সমস্ত ওয়ার্ড, যত ওয়ার্ড রয়েছে ডাইহাটে সবাই কিন্তু এই সিএলসি বিল্ডিং এ গিয়ে এই পরিষেবা পেতে পারেন। আচ্ছা, কাটোয়া মিউনিসিপ্যালিটি এবং ডাইহাট মিউনিসিপ্যালিটি সবাই এই নির্দিষ্ট সময় যে 15/2/2026 থেকে 26/2/2026 এর মধ্যে যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, তো যে ক্যাম্পগুলো এবং যে ওয়ার্ডগুলো বলে দেওয়া হলো যে ক্যাম্পের কোন কোন জায়গায় কোন কোন লোকেশনে হচ্ছে, সেইগুলোতে অবশ্যই গিয়ে আপনারা আপনাদের পরিষেবা পেতে পারেন এবং এই প্রকল্পগুলো সুবিধা লাভ করতে পারেন। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই যে স্বনির্ভর বাংলা ক্যাম্পের আমাদের কেতুগ্রাম 2 এর ক্যাম্প ভেন্যু হচ্ছে কিষান মান্ডি। তো এখানে কোন কোন কিষান মান্ডি হচ্ছে এদের ক্যাম্প ভেন্যু। আচ্ছা, এখানে দেখুন বিল্লেশ্বরের রয়েছে আমাদের 19 তারিখে এবং 25 তারিখে সকালবেলা দেখুন 10টা থেকে বিকাল 4টে অবধি কিন্তু এই পরিষেবা পাওয়া যাবে। এবং ক্যাম্পের ভেন্যু আগেই বলা হয়েছে যে কিষান মান্ডি, কেতুগ্রাম 2 ব্লক। আচ্ছা, তারপরে দেখুন গঙ্গাটিগুড়িতে কবে রয়েছে 15 তারিখ এবং 25 তারিখ। এখানে 2 দিন করে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আচ্ছা, কেতুগ্রামের ক্ষেত্রে দেখুন 21 তারিখে এবং 23 তারিখে, 21শে ফেব্রুয়ারি এবং 23শে ফেব্রুয়ারি কিন্তু এই যারা কেতুগ্রামের রয়েছেন তারা অবশ্যই 21শে ফেব্রুয়ারি এবং 23শে ফেব্রুয়ারি এই কিষান মান্ডিতে গিয়ে আপনারা আপনাদের পরিষেবা গ্রহণ করবেন। তারপরে দেখুন মৌগ্রামের ক্ষেত্রে কবে রয়েছে 17 তারিখ এবং 24 তারিখ, টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টে। তারপরে দেখুন নবগ্রামের ক্ষেত্রে হচ্ছে যে 16ই ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি। নিরোলের ক্ষেত্রে দেখুন নিরোল গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে হচ্ছে 20 তারিখ এবং 26 তারিখ, সকাল 10টা থেকে বিকাল 4টে। এবং হচ্ছে সীতাহাটির ক্ষেত্রে হচ্ছে 18 তারিখ এবং 23 তারিখ, সকাল 10টা থেকে বিকাল 4টে। ক্যাম্প ভেন্যু হচ্ছে কেতুগ্রাম 2 কিষান মান্ডি। আপনারা সবাইকে বলা হচ্ছে যারা কাটোয়া মিউনিসিপ্যালিটিতে রয়েছেন, ডাইহাট মিউনিসিপ্যালিটিতে রয়েছেন, সমস্ত বাসিন্দাকে বলা হচ্ছে, এবং যারা কাটোয়া 1-এ রয়েছেন, কাটোয়া 2-তে রয়েছেন এবং কেতুগ্রাম 2-তে রয়েছেন, তাদের সবাইকে বলা হচ্ছে যে নির্দিষ্ট ক্যাম্পের যে শিডিউল রয়েছে সেই শিডিউলে গিয়ে এবং তার নির্দিষ্ট ক্যাম্প ভেন্যুতে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের পরিষেবা গ্রহণ করবেন এবং সমস্ত রকমের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা আপনারা গ্রহণ করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। এবং আমাদের যে কোচিং সেন্টার রয়েছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল কোচিং সেন্টার। যোগাযোগ করতে চাইলে অবশ্যই নিচের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন এবং অ্যাড্রেসটা অবশ্যই নিচে মেনশন করে দেওয়া আছে যে পালিটা রোড, কাটোয়া, নেয়ার আমাদের কাটোয়া রেলওয়ে স্টেশন। এ ধরনের আরো আপডেট পেতে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন। ধন্যবাদ।